তো এই যে সচেতনতা, মানসিক অবসাদ নিয়ে যে সচেতনতা, ডিনায়াল মোড থেকে বেরোনো, মানে নিজের এবং পরিবারের সবার নিয়ে সেটা নিয়ে কাউন্সেলিং, প্রথমে মানে এটার একটা পদ্ধতিও আছে যে আমি মানসিক আমি বা আমার পরিবারের কেউ মানসিক অবসাদগ্রস্ত কি না, এটার জন্য প্রথমেই কিন্তু সাইক্রিয়াটিস্টের কাছে যাওয়ার কথা নয়। এটা একটা স্টেপ বাই স্টেপ আছে। প্রথমেই যেতে হবে সাইকোলজিস্টের কাছে, মানে যাকে বলে বিদ, মানে যিনি আসলে মানে মেডিসিনের ডাক্তার নন আর কি, মানে যিনি কাউন্সেলিং করেন, মানে দুটো, মানে যিনি সাইকোলজিস্ট, যিনি ডাক্তার তাকে বলে সাইক্রিয়াটিস্ট। আর যিনি কাউন্সেলিং করেন, কথা বলে বোঝেন, এবং নানান ধরনের পরীক্ষা আছে। হ্যাঁ, মানে ওই পেন অ্যান্ড পেপারে বিভিন্ন ধরনের কার্ড টার্ড ইত্যাদি দিয়ে পার্সোনালিটি টেস্ট হয়, এবং বিভিন্ন ধরনের বাচ্চাদের ক্ষেত্রে প্লে থেরাপি হয়। তো এটা যারা করেন তাদেরকে বলা হয় সাইকোলজিস্ট। তো প্রথমে সাইকোলজিস্টের কাছে যাওয়া উচিত। বিভিন্ন সংস্থা আছে সেগুলোর, বা ক্যালকাটা ইউনিভার্সিটির রাজাবাজার সায়েন্স কলেজের যে সাইকোলজি ডিপার্টমেন্ট, সেখানেও হয়। মন ফাউন্ডেশন আছে তেঘরিয়ায়, এরকম। তো এই সাইকোলজিস্টের কাছে প্রথমে যেতে হবে। সাইকোলজিস্ট কথা বলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা শুধুমাত্র কাউন্সেলিং যাকে বলে, কথা মানে বলে এবং এই নানান রকমের থেরাপির মধ্যে দিয়েই সারানো যাবে, নাকি আসলে তার মেডিকেশনও লাগবে। মানে কাউন্সেলিং কিন্তু লাগবেই, কাউন্সেলিং বাদ দিয়ে শুধু মেডিকেশন করে কিন্তু মনোরোগ মানে কন্ট্রোল করা যায় না বা সারানো যায় না। মানে এটাও একটা ব্যাপার, সেটা হচ্ছে মনোরোগ পুরোপুরি নির্মূল কিন্তু হয় না। এটা মাত্রায় ধরা থাকে আর কি। তো অনেক সময় কাউন্সেলিং দিয়ে হয়ে যায়। কাউন্সিলররা অনেকভাবে কথা বের করেন মানুষের থেকে, যেটা আদারওয়াইজ মানুষ বলতে হয়তো পারছেন না। হ্যাঁ, কাছের কাউকে বলতে পারছেন না। মনোবিদ নানানভাবে প্রশ্ন, ওনাদের সেভাবে ট্রেন করা হয়, সেভাবে তারা পড়াশুনো করেন, নানান প্রশ্নের মধ্যে দিয়ে তারা প্রবলেমটা চিহ্নিত করেন। তারপরে তারাই বলে দেন যে মেডিকেশনের দরকার আছে কিনা, ওষুধের দরকার আছে কিনা, এবং সাইকিয়াট্রিস্টের কাছে যান। হ্যাঁ, মানে যিনি ডাক্তার আর কি, মানে যে কোনো মেডিকেল কলেজ থেকে পাশ করে এমডি আর কি, সাইকিয়াট্রিস্ট এমডি, সাইকিয়াট্রিকতে এমডি করেছেন, এরকম কারোর কাছে গেলে তিনি ওষুধ দেবেন। এটা হচ্ছে প্রসেসটা বললাম। এবার এখানে কয়েকটা কথা বলার, আমি একজন ডিপ্রেশন সার্ভাইভার এই জন্যে বললাম, 2017 নভেম্বর থেকে 2019 ওই নভেম্বর ধরুন, মানে 2 বছর আমি ভয়ঙ্কর মানে কি বলবো, মানসিক অবসাদ শুধু নয়, তার সাথে অ্যাংজাইটি প্রবলেম ছিল। তো মানে আমার একভাবে বাইপোলার ডিসঅর্ডারের চিকিৎসা, মানে আমাকে মেডিসিন নিতে হয়েছে 2 বছর। কিন্তু আমি ভীষণ কনসিয়াস ছিলাম, মানে এইটাও খুব ইম্পর্টেন্ট। মানে বলে না যে রোগ সেরে যায়, রুগী যদি সারাতে চায়, আমারও এটার ভিতরে একটা ছিল নানান কারণে। আমি আমার অসুখটার কারণ ইত্যাদি নিয়ে আমি ডিসকাস করার কোনো যৌক্তিকতা দেখছি না। এক একজনের অবসাদ এক এক কারণে আসতে পারে, বাইপোলার ডিসঅর্ডার এক এক কারণে আসতে পারে, অনেক কারণ আছে। কারণটা এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমি কীভাবে সারভাইভ করলাম। প্রথমত আমি সারভাইভ করতে চেয়েছি। হ্যাঁ, আমি ওভারকাম করতে চেয়েছিলাম যে হ্যাঁ, আমি এই মানসিক পরিস্থিতি থেকে বেরোবো। এই যে আজকে অবসাদগ্রস্ত হয়ে পড়ছি, বিভিন্ন কারণ ছিল তার, দীর্ঘদিনের কারণ ছিল, কিছু সারফেস কারণ ছিল, কিছু ডেপথের কারণ ছিল, অনেক রকম কারণ ছিল। কিন্তু আমি যখন চিহ্নিত করেছি দ্যাট আই অ্যাম সাফারিং ফ্রম ডিপ্রেশন, আমি ঠিক করেছি যে না, আমি এই অসুখ, মানে এটা হয়তো মানে বিষয়টা থেকে আমি বেরোতে চাই। তার জন্য হয়তো আমাকে সারা জীবন একটু ওষুধ খেতে হতে পারে। অনেকে তো মানুষ কী করে, যে অনেকে বলে না যে ওষুধের ওপর ডিপেন্ডেন্স তৈরি করব না, ওষুধ খাবো না, ওষুধ ইয়ে করে দেয়, কন্ট্রোল করে দেয়। মানুষ তো গুরু মানে, মানুষ তো ঠাকুর মানে, সেটাও কি এক ধরনের ডিপেন্ডেন্স নয়? তো আমি যেহেতু মানে সব ঠাকুর গুরুদেব কিছুই মানি না, আমি ওষুধ খাই। মানে আমি বলতে চাইছি, মানে আমি জিনিসটাকে একটা তুলনা টানলাম আর কি। হ্যাঁ, ওষুধে হয়তো শারীরিক কিছু প্রভাব পড়ে,
কিন্তু সেটা আস্তে আস্তে শরীর অ্যাডজাস্টও করে নেয়। আমি যদি ঠিকঠাক ডাক্তারের আন্ডারে থাকি, সে যদি আমার মানে সমস্ত কিছু বুঝে সুঝে ওষুধ দেয়, এই ওষুধ খেলে কোনো সমস্যা নেই, সারা জীবন খেলেও কোনো সমস্যা নেই। এগুলো আসলে নার্ভ সুদিং ওষুধ। এগুলোর মাত্রা কমে বাড়ে ইত্যাদি প্রবলেম অনুযায়ী। তো আমি এইটা আর কি মিন করছি, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আমি এর থেকে বেরোতে চাই কি না, এইটা আগে আমাকে ঠিক করতে হবে। হ্যাঁ, ওয়েদার আই ওয়ান্ট টু ওভারকাম অর নট, এটা প্রথম ঠিক করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই যে বারবার বলা হয় মানসিক অবসাদগ্রস্ত হলে একটু কথা বলুন কাছের মানুষের সঙ্গে। না, মানসিক অবসাদগ্রস্ত মানুষের সবসময় কথা বলতে ভালো লাগে না। হ্যাঁ, তার সবসময় নিজেরটা বলতে ইচ্ছে করে না, বা সে বলতে পারেও না। হয়তো মানে চোখ দিয়ে হরহর করে জল পড়ছে, আমি কাঁদছি, কেন কাঁদছি আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু আমি কাঁদছি। এটা আমি কার সাথে শেয়ার করব, কেনই বা করব? এই সময় যেটা দরকার সেটা হচ্ছে কেয়ার গিভিং যদি সত্যিই কেউ করতে চায়, কেউ যদি সত্যি একজন অবসাদগ্রস্ত মানুষের পাশে থাকতে চায়, তাহলে প্রথম কথা যেটা করতে হবে সেই মানুষটাকে সাহচর্য দিতে হবে। সাহচর্য দেওয়া মানে হচ্ছে প্রথম কথা তাকে স্পেস দেওয়া, তার ঘাড়ে চেপে না থাকা। কী হলো কাঁদছিস কেন, মন খারাপ কেন, এইখানে এইসব বলা যাবে না। তাকে টাইমলি খেতে দেওয়া, একটু খেয়ে নে, হ্যাঁ একটু খেয়ে নাও, হ্যাঁ তার যেটা খেতে সে ভালোবাসে সেটা একটু হাতের কাছে এগিয়ে দেওয়া, হ্যাঁ মাঝে মাঝে গিয়ে তাকে দেখে আসা। তার মানে এই নয় যে তাকে ডিস্টার্ব করা, মানে নানানভাবে কিন্তু কেয়ার গিভিং করা যায়। কেয়ার গিভিংয়ের দরকার আছে, সাহচর্য ওই জন্য আমি বললাম। তার মানে কিন্তু তার ঘাড়ে চেপে পড়া নয়, বা সারাক্ষণ তাকে খোঁচানো নয় কী হয়েছে কী হয়েছে কী হয়েছে করে। কারণ কী হয়েছে সে নিজে বলার অবস্থায় থাকে না। এটা যে ডিপ্রেসড হয় সে জানে, সে বলার অবস্থায় থাকে না। আর 2 নম্বর যেটা এক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, মানে আমার ক্ষেত্রে ভীষণ ম্যাটার করে গেছে। হ্যাঁ, আমি সে অর্থে আমার সাহচর্য, মানে আমি ভীষণ ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড, ফলত আমার না কেউ বেশি কনসার্ন দেখালেও আমার খুব অসুবিধা হয়। আমার ভালো কিছু বন্ধুবান্ধব আছে নো ডাউট, যারা আমাকে খুব আনকন্ডিশনালি ভালোবাসে, মানে কিছু কলিগস আছে আর কি, হ্যাঁ মহিলা কলিগই, বা সেই সময় কিছু মানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ তো এসেওছে জীবনে, তারা তাদের মতন করে চেষ্টা করেছে। আমার কিছু বন্ধুরা কনস্ট্যান্ট রয়ে গেছে, তারা প্রবলেমটা বোঝে, অযথা খোঁচাখুচি করে না, হ্যাঁ অন্যভাবে হয়তো একটু কথাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, একটু অন্যভাবে আমাকে একটু অন্যভাবে অন্যদিকে একটু মনটা ঘোরানোর চেষ্টা করে, এইভাবে তারা সাহচর্য দিয়ে যায়। এটার জন্য আমি লাকি, আমি মানব। দ্বিতীয় যে কারণে আমি লাকি সেটা হচ্ছে আমি খুব বড়, মানে খুব বড় না হলেও মোটামুটি একটা বড় স্পেস নিয়ে থাকি। এটা খুব ইম্পর্ট্যান্ট, মানে পারিপার্শ্বিক অবসাদ কাটানোর ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিস্থিতি ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। মানে আমি এনাফ স্পেস পাচ্ছি কিনা, স্পেস বলতে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বোথ। অনেকে বলে না একাকিত্ব, এই যে একাকিত্ব এগুলো নিয়ে বিভিন্ন সময় আলোচনা করা যায়। আমি এখানে এতটা তো বিস্তৃত হয়ে আলোচনা করা যাবে না, একাকিত্ব কাকে বলবো, হ্যাঁ লোনলি, অ্যালোন, সলিটিউড, প্রত্যেকটা আলাদা 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 একটা ফিল করার বিষয়, অনেক গভীরে গিয়ে আলোচনা করার বিষয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি, একটা ফিজিক্যাল মেন্টাল স্পেস লাগে যেখানে কন্টিনিউয়াস তার কানের কাছে কেউ কেউ মানে অর্ডার করবে না, কেউ উঁচু স্বরে কথা বলবে না। হ্যাঁ, এই সময় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অবসাদগ্রস্ত অবস্থায় না খুব উচ্চ স্বরে কথা, মানে আমি অন্তত মানে ভীষণ ইরিটেশন হয়। কেউ জোরে কানের কাছে জোরে মানে জোরে না, মানে সে জোরে কথা তো হাসি ঠাট্টার সময় হয় সেটা নয়, মানে কেউ কন্টিনিউয়াসলি কানের কাছে একটা কথা বলে যাচ্ছে, সে ফোনে হতে পারে, সেটা নিজেদের মধ্যে হতে পারে, তখন একটা ভেতরে ইরিটেশন শুরু হয়। এবার আমি তো আর অন্য মানুষকে বলতে যাবো না তুমি কথা বলবে না, আমাকে তখন সেখান থেকে উঠে চলে যেতে হয়, আমাকে নিজেকে সরিয়ে নিতে হয়। 3 নম্বর যেটা লাগে সেটা হচ্ছে যে হ্যাঁ, মানে একটা অর্থনৈতিক কী বলবো স্টেবিলিটি লাগে। মানে একটা অর্থনৈতিক স্টেবিলিটি থাকলে সহজে এই অবসাদ কাটিয়ে ওঠা যায়। হ্যাঁ, কারণ কিছু তো মানে স্টেবিলিটি লাগে, মানে আমি পার্সোনাল লাইফে আনস্টেবল কন্ডিশনে রয়েছি, তো সেখানে আমার যদি ইকোনমিক দিকটা একটু স্টেবল, যে হ্যাঁ আমি কাল কি খাবো এটা আমাকে ভাবতে হচ্ছে না, হ্যাঁ বা আমার ব্যাঙ্ক ব্যালেন্স শূন্য হয়ে গেলে এটা ভাবতে হচ্ছে না, তখন এটা একটাভাবে একটা সাপোর্ট দেয়। আর কিন্তু দিনের শেষে ওটাই ম্যাটার করে আমি সুস্থ হতে চাই কি না, আমি এই ফেজ কাটিয়ে উঠতে চাই কি না,
হ্যাঁ, এটার নানানভাবে এটা করা যেতে পারে। হুম, সেটা নিয়ে সে নিজের মতন চর্চা করতে পারে, সে বেড়াতে যেতে পারে, সোলো ট্রিপে যেতে পারে, গ্রুপ ট্রিপে যেতে পারে। হ্যাঁ, সে নানান ভাবে নিজের ইয়েটাকে ভেন্ট আউট করতে পারে। মিউজিক থেরাপি খুব ইম্পর্ট্যান্ট একটা, খুব ভালো মিউজিক শুনলে অনেক সময় ভীষণ মানে ব্রেনে খুব মানে রেজোনেন্স হয়, মানে সুন্দর ইনস্ট্রুমেন্টাল মিউজিক বা মানে ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টাল বা ভালো গান। হ্যাঁ, এটা এটা একটা পদ্ধতি হতে পারে, যে ভালো সিনেমা দেখা। এই সময় আমার যেমন ব্যক্তিগত আমি না পড়তে পারি না, মানে আমি ছিলাম 2016 অবধি আমি এরকম ভাবে বই পড়তাম, মানে এবেলা ওবেলা বই শেষ করতাম, মানে এরকম মনে আছে, যেটা অবশ্য অনেক কম বয়সে, তখন আমার 23-24 বছর বয়স। হুম, এটা 400 পাতার বই আমি 3 দিনে শেষ করেছিলাম, এবং খুব ডিপ বিষয়, মানে মাইকেল অ্যাঞ্জেলোর জীবনী, দ্য অ্যাগনি অ্যান্ড এক্সটেসি আর কি, হ্যাঁ, জ্যাক লন্ডনের লেখা। আমি বইটা 400 বা 450 পাতার ছিল, আমি 3 দিনে দুবেলা করে পড়ে পড়ে শেষ করেছিলাম। এই হারে পড়তাম আমি। সেই আমি 2017 ওই যবে থেকে আমার মেডিকেশন শুরু হয়, আমি না কোনো মানে পাতায় লেখা শব্দ পারি না পড়তে, মানে আমার খুব সমস্যা হয় আর কি, ফোকাসের প্রবলেম হয়। হ্যাঁ, তো কেউ কানের কাছে বলছে, আমি স্টোরি শুনতে ভালোবাসি। ফেসবুক লং পোস্ট হয়তো পড়তে পারি না, ছোট পোস্ট হলে ভালোভাবে পড়তে পারি। হ্যাঁ, হয় নানান রকমের উপসর্গ সমস্যা হয়। হ্যাঁ, তো আমি বলছি এক একজনের এক এক রকম হতে পারে, সবার একরকম হবে না, কিন্তু হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ মনের মানে জোরটা, এই যে মানে আমি এই ডিপ্রেশন কাটিয়ে উঠতে চাই, মানে আমি মানে আমার জীবনের একটা মূল্য আছে, একটাই তো জীবন আসলে। হ্যাঁ, আমরা কিন্তু দ্বিতীয়বার আর জন্মাই না, সব পরজন্ম টরজন্ম বলে আসলে কিছু নেই। হ্যাঁ, একটাই জীবন। হ্যাঁ, আমার মনে হয় এক্ষেত্রে একটা সাজেশন আমার দেওয়া আছে, যেটা আমার নিজের ক্ষেত্রে খুব কাজে দেয়। যখনই এরকম অবসাদগ্রস্ত হয়ে হয়তো সেই দিনটা বা দুদিন আমি হয়তো টানা শুয়ে থাকলাম বা চুপ করে থাকলাম, তারপর আস্তে আস্তে মনে হয়, আচ্ছা আমি তো এরকম ভাবছি, ওই যে হকার উচ্ছেদ হচ্ছে, ওই যে গাজাতে বাচ্চাগুলোকে মেরে ফেলছে, হ্যাঁ, কত মানুষ খেতে পাচ্ছে না, এই যে চাকরি চলে গেল, তাহলে এই মানুষগুলো কী করছে, মানে এইটা না আমাকে একভাবে একটা বুস্ট আপ করে, যে আমি তো এদের থেকে ভালো আছি। তা আমার মনে হয় এটাও একটা না ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিজেকে আরও সামাজিকভাবে মেলে ধরাটা। মানে শুধু কিন্তু ওই ক্লাব পার্টি হ্যাঁ হ্যাঁ করা, সিনেমা, এটা দিয়ে কিন্তু হয় না, আসলে বৃহত্তর সমাজের সাথে নিজেকে সম্পৃক্ত করাটা কিন্তু জরুরি। তাহলে কী হয়, অনেক সময় মানে অবসাদটা ওভাবেও আমরা কিন্তু ফাইট ব্যাক করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, আমার কষ্ট হচ্ছে, হ্যাঁ আমার কষ্ট হচ্ছে, কিন্তু ওই মানুষগুলো আমার থেকেও তো কষ্টে আছে, তার মানে এই নয় যে আমার কষ্টটা কমে গেল, একদম নয়। আমার কষ্টটা কষ্ট, তার জন্য কিন্তু আমি ওষুধ খাবো, তার জন্য আমি গান শুনবো, তার জন্য আমি চুপ করে থাকবো, তার জন্য আমি কাজে যাবো না প্রয়োজন হলে, কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো না। হ্যাঁ, কারণ আমি শেষ হয়ে যাবো মানে পৃথিবী থেকে একটা হিউম্যান রিসোর্স তো চলে গেল, আমার তো এই পৃথিবীকে হয়তো আরও কিছু দেওয়ার ছিল, সুতরাং এই সুইসাইডাল থটটা একদম আনা যাবে না। এই মানে এটা আমার একটা সাজেশন, যে বৃহত্তর সামাজিক মানে পরিপ্রেক্ষিতে নিজেকে একটু মানে একটু সম্পৃক্ত করা। আরেকটা জিনিস আমার নিজের ক্ষেত্রে ভীষণ কাজে দিয়েছিল, সেটা হচ্ছে পেট থেরাপি, যদি এটাকে মানে এটা ডাক্তাররাও পেট থেরাপি বলে। আমি ভীষণ মানে বিড়াল তো দু চোখে দেখতে পারতাম না, কুকুর ভয় পেতাম, মানে আমি মানে বাড়িতে পোষ্য রাখবো এটা খুব ভাবতে পারতাম না আর কি, মানে এক তো ভয় টয় ইত্যাদি মিলিয়ে ঘেন্না, তারপরে হচ্ছে সেপারেশন অ্যাংজাইটি, মরে গেলে কী হবে, হ্যাঁ না তা না, সব মিলিয়ে। আর বেড়াল তো আমি ভয়ই পেতাম, ঘেন্নাও পেতাম, কারণ আমার 3টে বেড়াল। এরা না মানে আমার বলতে গেলে আমার ইমোশনাল, মানে আমার 80% এই ইমোশনাল ইমব্যালেন্সকে এরাই কিন্তু সারিয়ে তুলেছে। হ্যাঁ, মানে আমি যখন ওদেরকে আদর করি, আমার অনেকটা অবসাদ কিন্তু চলে যায়, আমার বেঁচে থাকার ইচ্ছেটা নতুন করে ফিরে আসে। তো এটাও আমি একটা সাজেশন দেবো, এটা ভাবনা চিন্তা করা, বা সবাই সব সময় পোষ্য রাখতে পারেন না, গাছের চর্চা করুন। মানে একটা বলতে গেলেও কি, মানে একটা জীবন্ত প্রাণের সাথে টাচে থাকা। মানে যেটা চোখের সামনে প্রতিদিন বড় হচ্ছে, প্রতিদিন নড়ে চড়ে বেড়াচ্ছে, মানে গাছ নড়ে চড়ে বেড়ায় না, কিন্তু গাছ তো বড় হয়, হ্যাঁ, তার পাতা গজায়, সেটাও তো একটা চলন, সেটাও একটা গ্রোথ, একটা গ্রোয়িং কিছু চোখের সামনে থাকছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব মনে একটা জোর দেয়। তবে জানি মানে এটা বলা যত সহজ, এগুলো করাটা তত সহজ নয়।
কারণ দিনের শেষে আর কি কে অবসাদগ্রস্ত হয়ে সুইসাইড করবে এবং কে ফাইট ব্যাক করতে পারবে এবং কে ফাইট ব্যাক মানে আই কুইট বলে সে হাত তুলে নেবে আর কি, নিয়ে সে চাপিয়ে পড়বে বা গলায় দড়ি দেবে, কিছু একটা করবে। হ্যাঁ, তো সেইটা কিন্তু আমরা ওইভাবে জাজ করতে পারি না, একদম জাজ করা যাবে না। সুতরাং মানে হতেই পারে। মানে জীবনানন্দ দাশের খুব বিখ্যাত একটি কবিতা আছে, 20 বছর, এটা বোধ হয় না 20 বছর পরে না, কবিতাটার নামটা আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ, যেখানে জীবনানন্দ দাশও যে ট্রামের সাথে ধাক্কা খেয়েও মানুষ মারা যায় কি, যায় না, কাইন্ড অফ সুইসাইডই, কারণ তিনি অবসাদগ্রস্তই ছিলেন আসলে। হয়তো ওটা তার স্বেচ্ছায় গিয়েছিল আত্মহনন, আমরা জানি না, মানে এটা নিয়ে তখন তদন্ত হয়নি। তো একটি কবিতা আছে যেখানে কবিতাটার নামটা এক্স্যাক্টলি, মানে যারা কবিতা চর্চা করেন, আমার মানে ভালো লাগে কবিতাটা, কিন্তু আমি নাম মনে থাকে না, সব কবিতার নাম মনে থাকে না। যে শিশুটি মানে বধূ শুয়েছিল পাশে, শিশুও ছিল, তবু ছেলেটি মারা গেল আর কি। মানে এই যে ফিলিংটা আর কি, যে তার সবই আছে, হয়তো আমার মেটেরিয়ালিস্টিক সবই আছে, কোথাও গিয়ে একটা মনে হলো আমি শূন্য, কোনো একটা মুহূর্তে মনে হলো নাথিং ইজ দেয়ার, কিছু নেই, আমার অস্তিত্বটা মিথ্যে। এটা কিন্তু হতে পারে। হ্যাঁ, মানে এটা দিয়ে কিন্তু কাউকে জাজ করা যায় না, ভীতু হ্যাঁ না তা না, এগুলো বলা যায় না, কারণ মনস্তত্ত্ব বিষয়টা ভীষণ জটিল একটি বিষয়। হ্যাঁ, কার কখন কিসে কী ট্রিগার্ড হবে, কে কিসে ইমোশনাল হয়ে পড়বে, বা কে কিসে মারাত্মকভাবে সে মানে হয়তো কোনো একটা ফেজ আসবে, যেই ফেজটা সে কাটিয়ে উঠতে পারলো না, সেটা কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তি বলে দিতে পারে না আর কি। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সুইসাইড, ডিপ্রেশন, সেই সব নিয়ে একটা অনিশ্চয়তা থাকে, একটা মানে কি বলবো, ভাবে নির্দিষ্ট করে কিছু বলা যায় না যে এই রোগের এই হলে তবে এই করা যাবে। তবে আমার একটাই মনে হয় যে আমাদের অনেক বেশি চর্চা করা উচিত, অনেক বেশি সংবেদনশীল হওয়া উচিত, অনেক বেশি কি বলবো, কনসিয়াসনেসের বাংলাটা মনে পড়ছে না, সচেতন, হ্যাঁ, আমাদের অনেক বেশি সচেতন হওয়া উচিত মনোরোগ এবং সুইসাইড, এই পুরো মানে মনোরোগ বিষয়টা নিয়ে। হ্যাঁ, মনের অসুখ, মনোরোগ ইত্যাদি বিষয়টা নিয়ে আমাদের অনেক বেশি সচেতনতা, মানে নিজে সচেতন হওয়া উচিত, অন্যকে সচেতন করা দরকার। তার মানে এই নয় যে সারাক্ষণ বাবা এই বল রে তোর কী হয়েছে রে, না না না, এগুলো বিচ্ছিরি ব্যাপার আর কি। মানে এইভাবে মানুষের ভীষণ ইরিটেশন তৈরি হয়। কেউ বলতে চাইলে আমি শুনবো অবশ্যই, কেউ বলছে নিজের থেকে বলতে চাইলে আমি শুনবো, শোনার কানটা আগে তৈরি করতে হবে। হ্যাঁ, যে বলতে চাইছে তারটা আমি শুনবো, যে বলতে চাইছে না তাকে আমি খোঁচাবো না, কিন্তু আমি অন্য কোনোভাবে তার পাশে থাকার চেষ্টা করব। এবং এত কিছুর পরেও হয়তো আমি আমার কোনো প্রিয় কাছের মানুষের সুইসাইড আটকাতে পারলাম না, তখন শুধু মন খারাপ অবধি, খারাপ লাগা, কষ্ট পাওয়া এই অবধি ঠিক আছে, নিজেকে দায়ী করা যাবে না যে আমি, মানে এবার আমি যদি দায়ী হই তাহলে তো অবশ্যই দায়ী করবো নিজেকে, সেটা আলাদা কথা। আর একটা লাস্টলি একটা কথা আমি করছি, মানে ডিপ্রেশনের, যারা ডিপ্রেশনে ভোগেন বা কোনো একটা কারণে ডিপ্রেস বা কিছু, আমি একটাই কথা বলবো, কেন হলো এরকমটা না হলে কীরকমটা হলে হতো। হ্যাঁ, মানে এই যে মাসির গোপ গজালে মামা হতে পারতো, এইটা একটা নেগেটিভ থট, এটা ভাববেন না। কেন হলো, কি হতে পারতো কিন্তু হলো না, এই চিন্তা থেকে আগে বেরোতে হবে। এটাতে কিন্তু ডিপ্রেশনটা কাটিয়ে ওঠা একভাবে মানে একটু সহজ হয়। হ্যাঁ, কী হলে কী হতে পারতো, আমি তো এরকম করতে পারতাম, মানে এত মানে পুরনোতে আটকে থাকা যাবে না, একটু মুভ অন। এই যে মুভ অন করা, এই মুভ অন করার ক্ষেত্রে ওই যে আমি বললাম, পারিপার্শ্বিকটা একটু হেলদি হতে হবে, আমার সেই স্পেস থাকতে হবে, অর্থ থাকতে হবে, তার মানে অনেক টাকা নয়, কিন্তু একটা মিনিমাম যে আমি নিজেকে সাস্টেন করতে পারছি বা আমার চারপাশের মানুষগুলোকে সাস্টেন করতে পারছি। হ্যাঁ, সব মিলিয়ে, এবং লাস্টলি যেটা সবথেকে বেশি কথা, আমি বেরোতে চাই, এই যে চাওয়াটা, আমি বেঁচে থাকতে চাই, হ্যাঁ, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,
হ্যাঁ, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। সেটা যে কোনোভাবেই আমি বেঁচে থাকতে পারি, কিন্তু আমি বাঁচতে চাই। হ্যাঁ, অন্তত যতদিন মানে আমি এই পৃথিবীকে কিছু দিয়ে যেতে চাই, এই ভাবনাটা কিন্তু রাখতে হবে মনে। কখনো সুইসাইডাল থট এলে একটু নিজেকে করে যে না আমি কেন সুইসাইড করব কেন? হ্যাঁ, আমি সুইসাইড করব না, আমি নিজেকে শেষ করে দেব না, এটা একটু চেষ্টা করতে হবে। কিন্তু তার মানে এই নয় যে সব পারবো। মানে অনেক সময় হয় যে বললাম জাজ করা যাবে না, কার কখন মনে হবে যে আমার পুরো অস্তিত্বটাই শূন্য হয়ে গেছে, আমি নিজেকে শেষ করে দিই, এটা নিয়ে কাউকে জাজ করা যাবে না। হ্যাঁ, তো এটাই বলার আর কি, যে সচেতনতা বাড়াতে হবে, সংবেদনশীল হতে হবে।